আমি শুটিংয়ে গেলে ও অনেক সময় কি হতো অফিস থেকে ছুটি হয়ে গিয়ে বসে থাকে। আমাদের একটু হয়তো আমি আর আমার ছেলে হয়তো পুরনো একটু হয়েছে। নমস্কার, আমি পাপিয়া আবার আপনাদের সাথে আলাপ করাতে এনেছি আরেকজন অভিনেত্রীকে। আলাপ করুন, বলো নাম বলো। নমস্কার, আমার নাম সুতপা মুখার্জি। জগতে আমি এসেছি আজ থেকে 20 বছর আগে। প্রথম ছোটখাটো কাজ নিয়ে করেছিলাম, তারপর সিরিয়ালে, মুভিতেও কাজ করেছি, অ্যাডে কাজ করেছি, অ্যালবামে কাজ করেছি, শর্ট ফিল্ম, টেলিফিল্ম সবই কাজ করেছি। তবে আমাকে কোনোদিন স্ট্রাগল করে যে ঢুকতে হয়েছে তা না। প্রথমেই আমায় থেকেই পছন্দ করে নিয়ে গিয়েছিল একজন ডিরেক্টরের, পছন্দ হয়েছিল খেলা সিরিয়ালটা, রবি ওঝার, স্যার রবি ওঝার, তো ওটা করেছিলাম। তো সেই থেকেই আমার জার্নি চলছে। তবে মাঝখানে মাঝখানে আমার অনেক কিছু প্রবলেম ঘটেছে জীবনে, তার জন্য আমার মানে ঠিকঠাক দাঁড়াতে পারিনি আর কি। মাঝখানে অনেক কিছু প্রবলেম হয়েছে আমার। তোমার আশাটা হঠাৎই হলো, কিন্তু তারপরে যাওয়া আবার আসা, এটার মধ্যে কি ছিল? এটার মধ্যে বলতে প্রথমে তো এক ঝটকায় আমি চলে এলাম। আমি তো ভাবতেই পারিনি আমাকে কোনোদিন আমি অভিনয় করবো। আমি গান গাইতাম, আমার মা গান গাইতেন, গানের আর্টিস্ট ছিলেন, মায়ের কাছে আমি গান শিখেছিলাম। আমার জীবনে কি বলতো, একবার বন্ধ হওয়া একবার আসা এরম ভাবেই চলতে থাকছে, সারাটা জীবনই এরম ভাবেই চলছে। কারণ আমার প্রথমেই তো কোনো ভাবে হঠাৎ করে চলে এলাম, অনেক কাজ করেছি হঠাৎ করে এসে। তারপরে আমার হাজবেন্ডের ক্যান্সার হয়েছিল, তার জন্য তাকে নিয়ে আমার অনেক দিন ধরে স্ট্রাগল চলেছে। তাকে হসপিটালে রেখে আমি অভিনয় শুটিং এ গেছি, শুট করে এসে তাকে দেখাশোনা করা, সবকিছুই করেছি। করার পর তারপরে তাকে তো আর রাখতে পারিনি। এই সময়টা বেশ কিছুদিন আমি একদম স্টপ হয়ে গেছিলাম এই জীবনটা থেকে, এই জগৎটা থেকে। তারপরে আবার বন্ধুরা বুঝিয়ে, না ঘরে বসে থেকে কি করবি, যা বেরো। তারপরে আবার করেছি, করতে করতে মাঝখানে মাঝখানে হয় না, আমি একা ছেলেটাকে মানুষ করছি, আর মাঝখানে মাঝখানে মানে নিজে চিন্তা করে করে অসুস্থ হয়ে যাচ্ছি। অনেক বড় বড় অসুখও করে গেল আমার। তো তার জন্য আমার ছেলেকেও থ্যাঙ্কস, ছেলেই আমাকে সেবা সুস্থতা করে মানে আমাকে ভালো করে তুলেছে। তো এখন আমি এরকমই নাটক করছি এখন, আর সিরিয়াল সিনেমার চেষ্টা চলছে এখনো। আগে বহু করেছি, কিন্তু এখন চলছে আমার। আসলে সব মৃত্যুই দুঃখজনক, এটাও তাই। কিন্তু দেখো, মানে যে কোনো মৃত্যুর সাথে সাথে সময় যখন যায়, তখন সেই মৃত্যুর শোকের উপর একটা পলি করে। সেই পলিতে আস্তে আস্তে আমরা শোক ভুলতে থাকি, আবার জীবনের ছন্দে ফিরি। সেভাবে তুমিও ফিরেছো, ছেলেকে মানুষ করেছো, আবার ছেলেও তোমাকে দেখাশোনা করেছে। মানে এটা একটা বড় পাওনা তোমার, যে ছেলের কাছ থেকে তুমি এরকম সাহায্য পেয়েছো, তুমি সেরে উঠেছো, এটাও একটা বড় পাওনা। অনেক ধন্যবাদ তোমার ছেলেকে, তোমাকে এবং ছেলেকে অনেক আদর। ভালো থেকো তোমরা দুজনে, ছেলেকে নিয়ে খুব ভালো থেকো। তো আমরা তো জানলাম, কিন্তু তোমার মানে আশাটা, তোমার এখানে আসা না, তোমার শ্বশুর বাড়ি আসাটা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসাটা, সেটা কিভাবে আসা? তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজই। কেননা আমাকে বাসা দেখে পছন্দ করেছিল। তো ওই মানে 1 মাসের মধ্যেই আমার বিয়েটা হয়। তো খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, 16 বছর বয়সে। তারপরে মানে খুব তাড়াতাড়ি জীবনে হয় না, এক একটা জীবনে খুব ধীরে ধীরে চলে। আমার জীবনে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি মানে বিয়ে, বাচ্চা, আর সঙ্গে সঙ্গে মানে আমার হাজবেন্ডের চলে যাওয়া, মানে সবকিছু মাথায় নিয়ে না আমি আর পেরে উঠছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন আমার। এরকম হয়ে গেছে এখন, ছেলেটার একটা ভালো জায়গায় বিয়ে দেওয়া, এটাই এখন লাস্ট, এটাই আমার চিন্তাধারা। তো তুমি অনেকটা কষ্টের মধ্যে আমার জীবনটা কেটেছে। হ্যাঁ, তুমি এভাবে অনেকটা পথ চলে এসছো। এখন তোমার মানে ইচ্ছা ছেলেকে বিয়ে দেবো, থাকবো। তো তারপরে তোমার কি করার ইচ্ছা? মানে অভিনয়টা নিয়ে আমার সারা জীবন থাকার ইচ্ছা।
মানে ওটার জন্য আমি যা বলবো আমি তাই শুনবো, কিন্তু আমি ওটা অভিনয়টা আমি ভীষণ ভালোবাসি আর কি। ওটা তোমার প্যাশন। আমি একদিন সকালে চলে যেতাম ওর কাছে, গিয়ে এবার ওকে খাবার, ও তো খেতে তো পারতো না কিছু, এখান থেকে একটু মিষ্টি একটু বিস্কিট নিয়ে যেতাম। ওই একটা বিস্কিট খাওয়াতে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগতো। তারপরে আমাকে যেতেই একদিন, আমার রোজ যেতাম না, ও আমার সিরিয়ালগুলো খুব দেখতে ভালোবাসতো, দেখতো শুয়ে শুয়ে। তা একদিন গেছি, আমাকে বলছে তোমাকে ডক্টর দেখেছে। বললাম আচ্ছা। আর আমার সঙ্গে এজের অনেক তফাৎ, প্রায় 20 বছর তফাৎ। তা আমাকে বললো, আমি ঠিক আছে বলে ওকে গল্পটা বলছিলাম, মানে আমার যেহেতু সিরিয়ালটা হয়ে গেছে দেখতে পাচ্ছে না বলে ওকে গিয়ে গল্পটা বলছি। বলতে বলতে আমি ডক্টর রুমে গেছি, গিয়ে বললাম, বলছে যে আসুন আসুন, আপনার বাবা তো, আপনার হাতে আর টাইম নেই। আমি বললাম আমার বাবা না, আমার হাজব্যান্ড। তখন সব ডক্টররা উঠে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে বলছে কী বলছেন আপনি, কারণ আমার 35 বছর বয়সে এরকম হয়ে গেছে, হ্যাঁ অনেক ছোটো তখন। তা বলছে যে সে কী বলছেন, তাহলে আপনার কে আছে? আর আমি আমার ছেলে। হ্যাঁ, যখন আমার এই ঘটনাটা ঘটলো আমার জীবনে, আমার তখন 35 বছর বয়স ছিল। তা সেই জন্য আমার ডক্টররা বলছে কী বলছেন, আপনার বাবা? আমরা ভাবতাম এতদিন আছি না, আমার ওটা হাজবেন্ড। কে আছে? আমি যে আমার একটা ছেলে আছে, আর কেউ নেই। আমরা সেরকম কেউ নেই। বাবা তো ছোটোবেলায় মারা গেছেন, আর মা 3 মাস আগে মারা গেছেন, তারপর আমার হাজবেন্ড 3 মাস 7 দিন পর। তারপরে ওই যা হয় ওটা ঘটনাটা, তারপরে আমি ডক্টর রুম থেকে ওর কাছে এসে আবার মুখে চোখে ভালো করে জল দিয়ে দিলাম, বাইরে এসে কাঁদছিলাম বলে। এবং সকলের পেশেন্টদের দেখলাম যে সবাই এরকম। আমি তখন চিন্তা করলাম তবু তো আমার একটা ছেলে আছে, আরও তো সব ছোটো ছোটো মেয়েরা সিঁদুর পরা আছে, এদের হাজব্যান্ডের এরকম অবস্থা, তাহলে তো আমার তো তবু তো একটা ছেলে আছে। এটা ভেবে চোখে জল টল দিয়ে ওর কাছে আবার গিয়ে আবার ঠিক গল্পগুলো আরম্ভ করলাম। এবং গল্পগুলো বলছি আর ভাবছি আমি কিন্তু আজকে ভালো বড় অভিনেত্রী, আমি স্টুডিওর অভিনেত্রী নয়, ক্যামেরার অভিনেত্রী নয়, আমি এইটা রিয়েল অভিনেত্রী। এটাই আমার জীবন। আমি চোখ মুছে ওকে বুঝতেও দিইনি। ওগুলো কী বললো, এই বললো ওষুধগুলো ওগুলো নয়, একটু বেশি এনে ফেলেছে, চেঞ্জ করতে হবে। ওকে বললাম এই কথা, ওকে বললাম। তা যাই হোক, ও গেল 2012-তে 15ই অক্টোবর মহালয় আরম্ভ হচ্ছে, সেই সময় আমি রাত্রি 1:30টার সময় আবার গিয়ে দিয়ে এলাম। শনিবার নিয়ে এসেছিলাম, সোমবার রবিবার রাত্রিবেলা আবার দিয়ে এসেছি, সোমবার ভোরবেলায় মহালয় ছিল, আরম্ভ হচ্ছে মহালয়। তারপর থেকে শ্বশুরবাড়ি কোনো সাপোর্ট পাইনি। আমি আলাদা নিজে আমার বাবার বাড়ি, মানে বাবা তো চলে গেছে, মা আবার আলাদা বাড়ি করেছিলেন, সেই বাড়ি বিক্রি করে 3 বোনে যা যেটু পেয়েছি, আর আমার ভাইটাই নেই, ওই একটু ডাউন পেমেন্ট করেছি, বা আমার বাবার পেনশনটা আমি পাই কাস্টমসে, সেই নিয়ে একটা ফ্ল্যাট, আমার ছেলেও তার সঙ্গে আছে, সেও কিছু বিক্রি করছে, ওটা ফ্ল্যাট করেছি। এটাই সবচেয়ে নিজের বাড়ি, একটা নিজের মাথার ছাদ করেছি, এখন রয়েছি। এখন ছেলেটাকে একটু, সেটা বড় হয়ে গেছে, সেটাকে এখন বিয়ে দিতে পারলে এটাই। তবে এখন এই মাঝে মাঝেই আমার শুটিং আসতো, একটা একটা করে আমার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল। ওর বাবাকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছি, সবাই বললো পুজোটা দিয়ে এসো, আমি দাউ দাউ করে জ্বলছি অষ্টমীর দিন, পুরো আগুন। আমার এখান থেকে এতটা পড়ে গেল, হাতের এই যে বোঝা যাচ্ছে চামড়া, এই হাতটা পুরো সাদা হয়ে গেছিলো পুরো। মানে আমি যা কষ্ট করেছি, আমি জানি না এরকম কষ্ট হয়তো অনেকেই করেছে, প্রচুর কষ্ট করেছে। আমি ভাবেছিলাম বোধহয় আমার হাতটা ঠিক হবে, এখানে আমার অনেকগুলো ফিল্মে আমার হাত সাদাই দেখিয়েছে। তোমার জীবনে মানে এই কষ্টগুলো এসছে এবং তুমি মেনে নিয়ে করে যাচ্ছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি। এবার একটাই আশা, যেন আমার বউ চাই না, একটা আমার বান্ধবী চাই, মেয়েও নয়, আমার বান্ধবী চাই, যে আমার বাড়িতে আসবে সে যেন আমাকে বোঝে, আমার বন্ধুর মতো থাকবে, এরকম একটা ছেলে। ভীষণ ভালো, খুবই ভালো। আমার রিসেন্টলি খুব বড় বড় 2টো অসুখ করলো, একটা করোনা হয়েছিল, একটা ডেঙ্গু হয়েছিল। ও যেভাবে সেবা করে আমাকে তুলেছে, আমার মনে হয় একটা মেয়েও বোধহয় পারবে না, রান্না করে নিজে হাতে খাওয়ানো, এ করানো সব কিছু। ভালো লাগলো। মানে এখনকার সময় এরকম ছেলে তো খুব একটা ছেলে মেয়ে হয় না, মেয়েরাও হয় না, তো ছেলে এবং ও চোখের আড়াল করে না, কোথাও গেলেই ওমা এ করে ভিডিও কল করে আমাকে দেখে, আর এবং আমার যাবতীয় যা দরকার ঠিক টাইমে টাইমে এসে যাবে, বলতেও হয় না। তো তোমার মানে
বাপের বাড়িটাও মানে এরকম যে বাবা তাড়াতাড়ি মারা গেলেন, আবার এদিকে শ্বশুর বাড়ি থেকেও এরকম গেল। তো এই নিয়ে তোমার মনে দুঃখ ছাড়া আর কি কিছু আছে? আর কি কিছু ভাবতে পারো যে মানে এরকম হলে ভালো হতো, এরকম থাকলে ভালো হতো, কোনো রিগ্রেট? কি বলবো, আমার যেহেতু ছোটবেলা থেকেই এরকম, আমার মনে হয় ছোটবেলাটা বোধহয় পুরোটা পাল্টে গিয়ে আবার নতুন করে আমার জীবনটা এবার ভালো হবে। মানে আমি আন্দামানে 3 বছর ছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। ওখানেও আমার বিশাল বড় একটা মানে ওখানে জল ফুটিয়ে খেতে হয় জানতাম না, খেলতে খেলতে জলটা খেয়ে ফেলেছিলাম বলে শুধু পটি হচ্ছে না, শুধু ব্লাড বেরোচ্ছিল। ওখানেও ডক্টর বলেছিলেন বাঁচবে না। তো যাই হোক, ওখানেও বেঁচে আমি হয়তো এই স্ট্রাগলগুলো পেতে হবে বলে আমি বেঁচে আছি। তা না, স্ট্রাগল পেয়েছো যেমন, তেমনি এবার ভালোবাসাও পেয়েছো মানুষের। হ্যাঁ, আমার দিদি বোন ভীষণ ভালো। না না, বাইরের মানুষেরও ভালোবাসা পেয়েছো বলে কাজগুলো পেয়েছো, হ্যাঁ কাজগুলো পেয়েছো, করতে পেরেছো, তখন দাদাকে ওইভাবে ট্রিটমেন্ট করাতে পেরেছো, মানে এটাও তোমার একটা মানে গুড লাক মানে এখনকার সময়। তারপরে তুমি এখন নাটক নিয়ে রয়েছো, নাটক নিয়ে আছি। মানে এটা কি নাটকে কি ইয়ে দেয় তোমাকে, পে করে? পেটা কোথায় করো, কোনখানে করো? আমি হাওড়াতে করি এখন, আর আগে আমি তপন থিয়েটারে ইউনিভার্সে ছিলাম, আরকে প্রোডাকশনে ছিলাম, এবং আমি হিরোইনের কাজগুলোই করে যাচ্ছি এখনো পর্যন্ত। নাটকে পাই এখনো করে যাচ্ছি, মানে পর্দার উপর এই ক্যামেরার উপরটা। তপন থিয়েটারে আমি 5 বছর ধরে করলাম, এবং যে ডিরেক্টর ছিলেন এই পরশু দিন তার কাজ হলো। হ্যাঁ, আর একজনও তার সেও করোনার সময় মারা গেছেন। আরেকজন বললেন যে আমাকে মেয়ের মতো দেখতেন, আমি তাকে নিয়ে যাব। উনি হচ্ছেন বেশ ভালো বড় আর্টিস্ট, তিনিও মারা গেলেন। এই তার ওই 1 মাস হলো কালকে। তোমার স্টুডিওতে আমার প্রচুর মানে কি বলবো, আমি যত না কাজ করেছি তত বেশি ভালোবাসাটাও পেয়েছি। সেটাই তো বলছি, আমাকে এটাই খুব এখন রেসপেক্ট পাওয়া। দিয়ে কথা বলে, এবং সুতোপাতি ছাড়া কেউ কথা বলে না, এটাই সবচেয়ে বড় পাওয়া। একদমই তাই, মানে জীবনে টাকা পয়সাটাই তো সব না। অনেকেরই টাকা পয়সা অনেক আছে, কিন্তু তারা কজন রেসপেক্টেড সমাজের প্রতি। অ্যাকচুয়াল আমরা ইনকাম করে ভাবি যে ইনকাম টাকাটাই করা, কিন্তু তা না, মানুষ ইনকাম করাটাও তো কাজ। তবে একটাই দুঃখ লাগে, এত তাড়াতাড়ি চলে গেল সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল। আমার জীবনে সবটাই 22 বছর সংসার না করতে করতেই সে চলে গেল, আর সে এতটাই ভালো ছিল, মানে ওটাই বেশি কষ্ট হয়। বয়স হোক, কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, বুঝতে পারি। কারণ এটা মানে আমার বন্ধুরাই ওর বন্ধু, এরকম ব্যাপার। সেটাই বলছি যে ওটা একটা স্টেজ। তাহাই ভালো লাগে। আর বন জঙ্গল নাকি টাউনশিপের কোনো জায়গায় বেড়ানো? কোনটা? বন জঙ্গল দেখো, ওটা তো একদিন আর দিন, ওই গ্রাম একদিন আর দিন গ্রাম না, এটা আমি বলছি বেড়ানো, মানে জঙ্গলেরও তো একটা শোভা আছে। তো সেই বন জঙ্গল ওই রকম টাইপের জায়গায় বেড়াতে ভালো লাগে, না শহরের কোনো জায়গায় বেশ পশ এলাকায় বেড়াতে ভালো লাগে? শহরটাই ভালো লাগে ওটা। আচ্ছা, মানুষ না দেবতা, কে তোমার পূজনীয়? দেবতা বললে দেবতা তো নিশ্চয়ই পূজনীয়, আর মানুষ মানে বাবা মাকে তো আমাদের কাছে দেবতাই, তাই না? না, মানে মানুষকে ভালো রাখার জন্য, মানুষের ভালো করার জন্য তুমি মানে তোমার কাছে কোনটা ঠিক লাগে, যে ওই মন্দিরে টাকা দেয়া না? না, আমি আগে মানুষকে সেবা করি, মানুষের সেবা করা। আর তোমার মানে খাওয়া ভেজ না নন ভেজ কোনটা? আর এই যে ছেলের বিয়ে দেবে ভাবছো, মানে তোমার তো একটা পরিকল্পনা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কিরকম মানে বলা যায় কি আমাদের? মানে মেয়েটাকে নিয়ে তোমার কেমন ছবি? তোমার মেয়েটাকে নিয়ে বলতে দেখো, এখনকার মেয়েরা তো আমি কি বলবো সেটা শুনবে না, আর না সেটা আগে থেকে নেতিবাচক কোনো কথা বলো না, সে হতেও পারে শুনছে, তোমাকে অন্ধভাবে অনুকরণ করছে, এরকমও হতে পারে। তো তোমার স্বপ্নটা কিরকম, মানে তাকে নিয়ে কেমন দেখো? আমার কাছে হচ্ছে ও থাকবে, বাড়িতে থাকলেও কি চাকরি করবে, এটা তো নিশ্চয়ই, কিন্তু আমার সঙ্গে যেন একটু টাইম দেয়, একটু কথা বলে, গল্প করে, তোমার যেন বা আমি কোথাও বেরোলাম, আমি এখনো নাচ টাচ গান ভালোবাসি করতে, ও আমার সঙ্গে একটু নাচলো, গান গাইলো, বা আমার যে যাবতীয় ভালো ভালো ড্রেস আছে আমি তাকে পরাবো বলে এখনো গুছিয়ে রাখছি, না এটা ও করবে। একদম আধুনিক শাশুড়ি। আমি রিলস করবো, আমার সঙ্গে রিলস করবে, একদম তাই। মানে রিলস করার জন্য একদম একটা মেয়ে চাই, দরকার একদম। তার মানে ভাবি বৌমা সম্বন্ধে তোমার এটাই হলো স্বপ্ন, যে মানে আমার মতন করে আমার সাথে মিলেমিশে থাকবে, এটাই।
তো আমরা অনেকটা পথ চলে এসেছি, এখন তো আমাদের পথও প্রায় শেষের মুখে। আসলে পৃথিবীতে সবাই একদিন আমরা পৃথিবী ছেড়ে যাব, সেটা জানি আমরা, কিন্তু সেই যাওয়াটা যেন আকস্মিক না হয়, আমরা সবসময় সেটা ভাবি, যে শুনে আটকে ওঠা ব্যাপারটা এটা যেন না হয়, সেইটা সবসময় মনে হয়। তো তোমার জীবনে এই জীবনে এসে সেরকম কোন বন্ধু আছে যে তোমার মানে তোমাকে ভীষণভাবে বোঝে এবং তোমার এই কষ্টটাকে মানে নিজের ভেতরে নিয়েছে আর কি, এরকম বন্ধু পেয়েছে? বন্ধু তো আছে, আত্মস্থ করতে পেরেছে তোমার যন্ত্রণাটাকে, তোমাকে সান্ত্বনা দিতে পেরেছে। তো আছে। মানে এরকম বন্ধু কাউকে পাওনি না, সেরকম জীবনে এখনো আসেনি। যাক, তোমার তবে অনেক মেয়ে বন্ধুরাই বলছি, মেয়ে বন্ধুরাই আমাদের, মেয়ে আছে, না ছেলেও আছে মেয়েও আছে, আমার দুটোই বন্ধু আছে, তবে মেয়ে বন্ধুরাও আমাকে খুব হেল্প করেছে। এবং এই মানে হেল্প মানে কি আমার সঙ্গে, হ্যাঁ টাকা পয়সা দিয়ে না, মানসিক দিক দিয়ে আমি যেটা বলি, একটা বন্ধু এখনো আছে, আমি যেটা বলি মানে ওটাই ওর কাছে কথা, লাস্ট কথা, আর কিছু কথা। এই যে তোমার চলছে জীবন, মানে এখন এই সময় এসে তোমার কি কোনোটাকে মনে হয় যে এটা না হলে ভালো হতো, এই জিনিসটা যদি না থাকতো ভালো হতো, এরকম? এই জিনিসটা না হলে ভালো হতো বলতে, যেমন এখন যা চলছে, ওই মেয়েরা আসছে, চলো, থাকলো না থাকলো, চলে গেল দুম করে, এই জিনিসটাই এইগুলো খুব বেশি। পোশাক আশাকের, আমার কথা পোশাক, কারণ আমার ছেলেও পছন্দ করে না ওই খোলামেলা ড্রেস, এখন ছেলে পছন্দ, এখনো পর্যন্ত আমার ছেলে রঞ্জিত মল্লিক বা উত্তম কুমার বই হলেই তবেই দেখে, না হলে দেখে না, আর ভালের খেলা। এই জন্য বলছি আমাদের একটু হয়তো, আমি আর আমার ছেলে হয়তো পুরনো যুগে আছো, কিন্তু আধুনিক মানুষের আধুনিক মন নিয়ে, কারণ ওটা পুরনো যুগ নয় যে শালীনতা বজায়, ওগুলোই কিন্তু আবার ফিরে আসছে। তো শালীনতা বজায় রেখে চলাটা, পোশাক আশাকে শালীনতা বজায় রাখাটা পুরনো যুগের, এটা আধুনিকতারই। আমরা কি ওই যে শরৎচন্দ্র পণ্ডিত আগেকার দিন ছিলেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিশেষ করে রামকৃষ্ণ, তাদেরকে আমরা অনাধুনিক বলতে পারি? তারা না থাকলে আমরা আজ কোথায় বাইরে কি বেরোতে পারতাম? তো তোমার সাথে সব কথাই হলো, এবার বলো তোমার এই জীবন নিয়ে তুমি মনে মনে খুশি তো? তাহলেই হবে মানসিক, তোমার মনটা কেমন চায় এই জীবনের কতটা তোমার মন মেনে নিয়েছে যে হ্যাঁ আমি এতে খুশি? দেখো, আমার কিছু হলে আমি মনে যেটা হবে হয়তো সেটা ভেতরের কিছু হলে সবটা তো আমি আমার ছেলেকে জানাতে পারবো না বা অন্য কাউকে বলতে পারবো না, সেটাকে নিয়ে আমাকে একা নিয়েই চলতে হবে, আমি জানি। এই জন্য আমি এটা আমার নিজেকে নিয়ে আমি নিজে ঠিক আছি, নিজের কাছে নিজে ঠিক আছে, আমি নিজেরটা নিজে বুঝতে পারি, নিজেরটা নিজে করতে পারি, আমি কারোর ভরসা করি না, আর যেটা বাইরের সেটা আমি ছেলেকে বলতে পারবো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, কথা শুনে, এবং তোমার কিছু কিছু কষ্টের কথা শুনে কষ্ট পেলাম, যেটা ভাগ করলে বলে তোমার কষ্টটা একটু লাঘব হবে, তো সেটা যদি হয় খুব ভালো লাগবে। আমি সকলকেই বলবো, আমরা এখন সময়ের লাস্টে চলে এসেছি। আপনাদের ভালো লাগলে আপনারা একটু কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুর দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে।